অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। বর্ষার রাত, আকাশে বিদ্যুতের ঝলকানি, সঙ্গে টানা বৃষ্টি। রাত তখন প্রায় 2টা। শহরের বাইরে নির্জন একটি সড়ক দিয়ে থানার পুলিশ ভ্যান ধীরে ধীরে টহল দিচ্ছিল। হঠাৎ ওয়্যারলেসে খবর আসে, হ্যালো হ্যালো, পুরনো ব্রিজের নিচে একটি বেয়ারিশ লাশ পড়ে আছে। আশেপাশে কেউ নেই, দ্রুত আসুন। ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর রাশেদ সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থলে চলে গেলেন। ব্রিজের নিচে পৌঁছে তারা দেখতে পেল একটি পুরুষের লাশ কাঁধার মধ্যে পড়ে আছে। বয়স আনুমানিক 40 বছর। গায়ে সাদা পাঞ্জাবি, কিন্তু পুরো শরীর কাদায় মাখামাখি। অদ্ভুত বিষয় হলো, লাশের চারপাশে কোনো পায়ের ছাপ নেই। মনে হচ্ছিল যেন আকাশ থেকে কেউ লাশটিকে ফেলে দিয়েছে। একজন কনস্টেবল কাপা গলায় বলল, স্যার, এত বৃষ্টির মাঝেও এখানে কোনো মানুষের পদচিহ্ন নেই। রাশেদ কিছু না বলে টর্চের আলো ফেললেন। হঠাৎ তার চোখ পড়ল লাশের মুখের দিকে। মুখে এক ভয়ঙ্কর হাসি। মনে হচ্ছিল মৃত্যুর আগ মুহূর্তেও লোকটি কাউকে দেখে হাসছিল। ঠিক তখনই লাশের চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল। সবাই আতঙ্কে কয়েক কদম পিছিয়ে গেল, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার চোখ বন্ধ হয়ে গেল। এটা নিশ্চয়ই আলো ছায়ার ভুল, নিজেকে বোঝানোর চেষ্টা করলেন রাশেদ। তারা দ্রুত লাশটি অ্যাম্বুলেন্সে তুলে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দিল। মর্গের দায়িত্বে ছিলেন বৃদ্ধ ডোম আব্দুল করিম। তিনি বহু বছর ধরে হাজার হাজার লাশ দেখেছেন, কিন্তু লাশটি দেখেই তার মুখের রং বদলে গেল। তিনি ধীরে ধীরে বললেন, এই মুখ আমি আগে দেখেছি। রাশেদ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কোথায়? বৃদ্ধ উত্তর দিলেন, ঠিক 10 বছর আগে একই মুখের একজনকে আমি দাফন করেছিলাম। সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল। অসম্ভব! 10 বছর আগে মারা যাওয়া মানুষ আবার আজ বেয়ারিশ লাশ হয়ে ফিরল কিভাবে? রাশেদ বিষয়টি গুরুত্ব না দিয়ে বললেন, হয়তো দেখতে একই রকম। কিন্তু বৃদ্ধ মাথা নাড়লেন, না স্যার, আমি ভুল করছি না। তার ডান হাতের কবজিতে একটি অর্ধচন্দ্রের দাগ ছিল। রাশেদ দ্রুত কাপড় সরালেন, আর তারপরেই তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। ঠিক একই অর্ধচন্দ্রের দাগ। বৃদ্ধ ডোমের কথাই সত্য, কিন্তু আরো ভয়ঙ্কর ঘটনা তখনও ঘটা বাকি ছিল। মর্গের ফ্রিজে লাশটি রাখার মাত্র 5 মিনিট পর পুরো হাসপাতালের বিদ্যুৎ একসঙ্গে বন্ধ হয়ে গেল। চারদিকে নেমে এলো এক ঘন অন্ধকার। অন্ধকারের মাঝেই করিডর জুড়ে ভেসে এলো ভারী কারো পায়ের শব্দ, ঠক ঠক ঠক। কিন্তু সেই শব্দটি আসছিল মর্গের ভেতর থেকে। মর্গের পুরো ভবন তখন অন্ধকারে ডুবে গেছে। বাইরে ঝড়ের গর্জন, আর ভেতরে শুধু একটাই শব্দ। মনে হচ্ছিল ভারী কিছু একটা ধীরে ধীরে মেঝের ওপর হাঁটছে। সাব ইন্সপেক্টর রাশেদ টর্চ জ্বালিয়ে কনস্টেবলদের দিকে তাকালেন। কেউ ভেতরে আছে, কেউ উত্তর দিল না। বৃদ্ধ ডোম আব্দুল করিম হাত কাঁপছে। তিনি ফিসফিস করে বললেন, স্যার, এই শব্দ আমি আগেও শুনেছি। কখন? 10 বছর আগে, এই একই লোকের লাশ যখন এখানে আনা হয়েছিল। রাশেদ বিরক্ত হয়ে বললেন, ভূতের গল্প বাদ দিন, চলুন দরজা খুলুন। মর্গের লোহার দরজার সামনে দাঁড়িয়ে সবাই নিঃশ্বাস আটকে রাখল। ধীরে ধীরে দরজা খুলতেই ঠান্ডা বাতাসের সঙ্গে এক অদ্ভুত পচা গন্ধ বেরিয়ে এলো। টর্চের আলো ঘুরিয়ে সবাই ভেতরে তাকালো। সবকিছু ঠিকই আছে, কিন্তু যে ট্রলির ওপর বেয়ারিশ লাশটি রাখা ছিল সেটি খালি। সাদা চাদরটি মেঝেতে পড়ে আছে, লাশ নেই। কনস্টেবল জাহিদ ভয়ে চিৎকার করে উঠল, স্যার, লাশ কোথায়? সবাই চারদিকে খুঁজতে লাগলো। মর্গের প্রতিটি ফ্রিজ, প্রতিটি কক্ষ, প্রতিটি কোণ, কিন্তু কোথাও কোনো লাশ নেই। ঠিক তখনই মর্গের পেছনের দেয়ালে টর্চের আলো পড়তেই দেখা গেল দেয়াল জুড়ে রক্ত দিয়ে লেখা
আমাকে কেন আবার ফিরিয়ে আনলে? রাশেদের শরীর কেঁপে উঠল। কিছুক্ষণ আগেও দেয়ালটি একবারে পরিষ্কার ছিল, হঠাৎ এত বড় বড় লেখা এলো কোথা থেকে? বৃদ্ধ ডোম কাঁদতে কাঁদতে বললেন, আমি বলছিলাম স্যার, ওকে শান্তিতে থাকতে দেওয়া উচিত ছিল। হঠাৎ মর্গের এক কোণ থেকে খুব ধীরে কারো হাসির শব্দ ভেসে এলো। টর্চের আলো সেই দিকে ফেলতেই 1 সেকেন্ডের জন্য দেখা গেল সাদা পাঞ্জাবি পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে। মুখটা ঠিক সেই বেয়ারিশ লাশের মতো, কিন্তু পরের মুহূর্তেই সেই দৃশ্য অদৃশ্য হয়ে গেল। ঠিক তখন ওই হাসপাতালের বিদ্যুৎ ফিরে এলো। সব আলো জ্বলে উঠতেই দেখা গেল মেঝের ওপর ভেজা কাদার অসংখ্য পায়ের ছাপ। সেই ছাপগুলো মর্গে থেকে বেরিয়ে হাসপাতালের করিডোরে ধরে এগিয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সবগুলো পায়ের ছাপ ছিল এক পায়ের। মনে হচ্ছিল কেউ একটি পা টেনে হাঁটছিল। রাশেদ সিদ্ধান্ত নিল, যে করেই হোক এই রহস্যের শেষ দেখতে হবে। তিনি কাদার ছাপ অনুসরণ করতে শুরু করলেন। করিডোর পেরিয়ে, সিঁড়ি পেরিয়ে হাসপাতাল পুরনো পরিত্যক্ত ওয়ার্ডের সামনে এসে পায়ের ছাপগুলো হঠাৎ থেমে গেল। দরজাটি আধা খোলা, ভিতর থেকে ভেসে আসছে খুব নিচু স্বরে কারো কথা, আরো একটি লাশ চাই। রাশেদ ধীরে ধীরে দরজাটি ঠেলে খুললেন, আর যা দেখলেন তা দেখে তার হাত থেকে টর্চ মাটিতে পড়ে গেল। টর্চটি মেঝেতে পড়তেই আলো ঘুরে গিয়ে থামলো পরিত্যক্ত ওয়ার্ডের এক কোণে। রাশেদ ধীরে ধীরে চোখ তুলে তাকালেন। ঘরের মাঝখানে একটি পুরনো হাসপাতালের বেড। সেই বেডে বসে আছে একজন মানুষ, সাদা পাঞ্জাবি, কাঁধায় ভেজা শরীর, নিচের দিকে ঝুলে থাকা মাথা, ঠিক সেই বেয়ারিশ লাশ। কিন্তু এবার তার চোখ দুটো খোলা, অস্বাভাবিক কালো। রাশেদের বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে লাগলো। তিনি সাহস করে বললেন, তুমি কে? লোকটি ধীরে ধীরে মাথা তুলল। তার ঠোঁটে ভয়ঙ্কর এক হাসি। তারপর ফিসফিস করে বলল, আমার নাম আজ আর কেউ মনে রাখে না। কথা শেষ হতেই পুরো ঘরের বাতাস হিমশীতল হয়ে গেল। হঠাৎ ঘরের একের পর এক ভাঙা বেডের ওপর ছায়ামূর্তি দেখা দিতে শুরু করলো। 1 জন, 2 জন, তারপর 5 জন। সবাই হাসপাতালে পুরনো রোগীর পোশাক পরে আছে। তাদের মুখ দেখা যাচ্ছে না। তারা সবাই একসঙ্গে একই কথা বলতে শুরু করলো, ওকে ফিরিয়ে দাও, ওকে ফিরিয়ে দাও। কনস্টেবল জাহিদ ভয়ে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটি নিজে থেকেই প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। থাম! ঘরের সব জানালা একসঙ্গে খুলে গেল। ঝড়ের বাতাসে কাগজপত্র উড়তে লাগলো। রাশেদের টর্চের আলো এবার পড়ল দেয়ালে ঝুলে থাকা একটি পুরনো নাম ফলকে। ধুলো মুছে তিনি পড়লেন, ওয়ার্ড নং 13, স্থায়ীভাবে বন্ধ। তার নিচে ছোট্ট অক্ষরে লেখা, 2016 সালের রহস্যময় মৃত্যুর পর এই ওয়ার্ড পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঠিক তখন ওই বৃদ্ধ ডোম আব্দুল করিম কাপা গলায় বললেন, স্যার, আমি সব মনে করতে পেরেছি। রাশেদ তার দিকে তাকালেন। 10 বছর আগে এই মানুষটাকে এখানে আনা হয়েছিল। সে তখনও বেঁচে ছিল, কিন্তু সবাই তাকে বেওয়ারিশ মনে করেছিল। ঘরে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। বৃদ্ধের চোখে পানি। কেউ তার পরিচয় খুঁজে দেখেনি, চিকিৎসাও হয়নি। কয়েক ঘন্টার মধ্যেই সে মারা যায়। তারপর তাকে বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়। সেই মুহূর্তে সাদা পাঞ্জাবি পরা লোকটি ধীরে ধীরে দাঁড়িয়ে গেল। তার চোখ থেকে কালো রঙের জল গড়িয়ে পড়ছে। সে বলল, আমি মরতে চাই। তার কণ্ঠস্বর যেন পুরো হাসপাতালে প্রতিধ্বনিত হলো। হঠাৎ পুরো ওয়ার্ড কেঁপে উঠল। বেডরুমগুলো নিজেরাই নড়তে শুরু করলো। দেয়ালের প্লাস্টার খসে পড়তে লাগলো। আর ঠিক তখনই রাশেদের মোবাইলে একটি অজানা নাম্বার থেকে কল এলো। তিনি কাপা খালা হাতে রিসিভ করলেন। ওপাশ থেকে একটি ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, তোমরা ভুল মানুষকে খুঁজছো। আসল বেয়ারিশ লাশ এখনো কবরে নেই। কলটি সঙ্গে সঙ্গেই কেটে গেল। রাশেদ ধীরে মোবাইলের স্ক্রিনের দিকে তাকালেন।
যেখানে কল হিস্ট্রিতে কোনো নাম্বার নেই, শুধু একটি শব্দ জল করছে, আননন নাম্বার। ঠিক তখনই হাসপাতালের বাইরে কবরস্থানের দিক থেকে একসঙ্গে অসংখ্য যুবকের হাহাকার ভেসে এলো এবং পরিত্যক্ত ওয়ার্ডের সব লাইট একসঙ্গে নিভে গেল। হাসপাতালের সব আলো নিভে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য চারপাশে নেমে এলো মৃত্যুর মতো নীরবতা। তারপর একসঙ্গে ভেসে এলো অসংখ্য মানুষের কান্নার শব্দ। মনে হচ্ছিল পুরো হাসপাতালের দেয়ালের ভেতর থেকে কেউ আর্তনাদ করছে। সাব ইন্সপেক্টর রাশেদ টর্চ চালাতেই দেখলেন পরিত্যক্ত ওয়ার্ডে আর কেউ নেই। সাদা পাঞ্জাবি পরা লোকটি ছায়ামূর্তিগুলো সব অদৃশ্য। শুধু মেঝেতে পড়ে আছে একটি পুরনো লোহার চাবি। চাবিটির সঙ্গে মরিচা ধরা একটি ট্যাগ ঝুলছে, তাতে লেখা কবর নম্বর 47। বৃদ্ধ ডোম আব্দুল করিম ছবিটি দেখতেই আতঙ্কে পিছিয়ে গেলেন। তিনি ফিসফিস করে বললেন, না, এই চাবি আবার ফিরে এসেছে। রাশেদ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এটা চেনেন? বৃদ্ধ মাথা নাড়লেন। 10 বছর আগে যে বেওয়ারিশ মানুষটাকে দাফন করা হয়েছিল তার কবরের তালার চাবি এটা। দাফনের পর রহস্যজনকভাবে চাবিটি হারিয়ে গিয়েছিল। রাশেদ আর সময় নষ্ট করলেন না। রাত তখন প্রায় 3:30। পুলিশের গাড়ি নিয়ে সবাই হাসপাতালের পাশের পুরনো কবরস্থানের দিকে রওনা দিল। কবরস্থানে পৌঁছেই তারা থমকে দাঁড়ালো। পুরো জায়গাটা কুয়াশায় ঢাকা, বাতাসে অদ্ভুত দুর্গন্ধ। দূরে একটি শুকনো বটগাছের নিচে কবর নম্বরগুলো দেখা যাচ্ছে। একজন কনস্টেবল টর্চের আলো ফেলতেই চিৎকার করে উঠল, স্যার, এখানে দেখুন। মাটির ওপর অসংখ্য ভেজা পায়ের ছাপ। সেই একই পায়ের ছাপগুলো সোজা গিয়ে থেমেছে কবর নম্বর 47-এর সামনে। রাশেদ কবরের ওপর টর্চ ফেললেন। তার বুক কেঁপে উঠল। কবরের মাটি যেন ভেতর থেকে কেউ খুঁড়ে তুলছে। আর কবরের মাঝখানে আঙ্গুল দিয়ে লেখা, আমি এখনো এখানেই নেই। আমি কিছু বলার আগেই মাটির নিচ থেকে ভেসে এলো একটি চাপা শব্দ, ঠক ঠক ঠক। মনে হচ্ছিল কবিনের ভেতর থেকে কেউ ধীরে ধীরে আঘাত করছে। সবাই আতঙ্কে পিছিয়ে গেল। রাশেদ সাহস করে বললেন, কবর খুঁড়তে হবে। কয়েকজন মিলে দ্রুত মাটি সরাতে শুরু করলো। 10 মিনিট পর দেখা গেল একটি পুরনো কাঠের টিফিন, মরিচা ধরা তালা। বৃদ্ধ ডোম কাপা হাতে সেই লোহার চাবিটি তালায় ঢোকালেন। তালা খুলে গেল। ধীরে ধীরে কফিনের ঢাকনা উঠতেই সবার নিঃশ্বাস বন্ধ হয়ে তাকিয়ে রইল। কফিনের ভেতরে কোনো মানুষের কঙ্কাল নেই, কোনো লাশও নেই, শুধু একটি পুরানো ডায়েরি। তার হাত ওপর একটি কালো সাদা ছবি। রাশেদ ছবিটি দাঁড়িয়ে আছে 5 জন মানুষ। তাদের মধ্যে একজন সেই বেওয়ারিশ লাশ। আর তার পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছেন হাসপাতালের বর্তমান বৃদ্ধ ডোম আব্দুল করিম। রাশেদ অবাক হয়ে তার দিকে তাকাতেই বৃদ্ধের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাপা গলায় বললেন, স্যার, আমি সব সত্য বলিনি। ঠিক সেই মুহূর্তে কবরস্থানের সব কবরের মাটি একসঙ্গে কাঁপতে শুরু করলো। আর অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ, মিথ্যাবাদীদের বিচার আজ থেকেই শুরু। দূরে কুয়াশার মাঝখানে এবার শুধু একজন নয়, 10, 20, 30 অসংখ্য সাদা পোশাক পরা ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। কবরস্থানের বাতাসে হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। অসংখ্য সাদা পোশাকের ছায়ামূর্তি ধীরে ধীরে চারদিক থেকে এগিয়ে আসছে। রাশেদ দ্রুত কফিনের ভেতর থেকে পুরনো ডায়েরিটি তুলে নিলেন। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি কেউ এই ডায়েরি পড়ে তবে জেনে রেখো, আমি কোনো অপরাধী নই। আমাকে যারা মেরেছে তারা এখনো বেঁচে আছে। রাশেদের হাত কেঁপে উঠল। তিনি দ্রুত পরের পাতাগুলো উল্টাতে লাগলেন। সেখানে লেখা ছিল, আমার নাম সাইফুল ইসলাম, আমি একজন ট্রাক চালক। এক রাতে আমি এমন একটি ঘটনা দেখে ফেলি যা আমার দেখা উচিত ছিল না। আরও পড়তে পড়তে জানা গেল 10 বছর আগে
গভীর রাতে একটি অ্যাম্বুলেন্সে করে কয়েকজন ব্যক্তি একটি মৃতদেহ গোপনে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু সেটি ছিল স্বাভাবিক মৃত্যু নয়। মৃতদেহটির শরীরে নির্যাতনের অসংখ্য চিহ্ন ছিল। সাইফুল ঘটনাটি দেখে ফেলেছিলেন। তিনি পুলিশে জানাতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই তাকে অপহরণ করা হয়। ডায়েরির শেষের দিকে লেখা ছিল, তারা আমাকে মেরে ফেলবে। যদি আমার লাশকে বেওয়ারিশ বলে জ্বালিয়ে দেয় তাহলে বিশ্বাস করবে না। তারা সত্যটা কবরের নিচে চাপা পড়ে থাকবে। লাশের ডায়েরি বন্ধ করলেন। ধীরে ধীরে বৃদ্ধ আব্দুল করিমের দিকে তাকালেন। আপনি সব জানতেন? বৃদ্ধের চোখ ভিজে উঠল। তিনি মাথা নিচু করে বললেন, হ্যাঁ, আমি জানতাম, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। যারা এই কাজ করছিল তারা খুব ক্ষমতাবান ছিল, আমাকে মুখ বন্ধ রাখতে বাধ্য করছিল। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কবরস্থানের ভিতর থেকে এক বিকট শব্দ হলো, ধড়াম। সামনে একটি পুরনো কবর ফেটে এলো। মাটি ভেদ করে দূরে ধীরে ধীরে বেরিয়ে এলো কাদায় ঢাকা একটি হাত, তারপর আরেকটি, তারপর একটি সম্পূর্ণ ছায়ামূর্তি। সাদা পাঞ্জাবি, ভেজা শরীর, নিথর চোখ, সেই সাইফুল। কিন্তু এবার তার মুখে কোনো ভয়ঙ্কর হাসি নেই, শুধু গভীর কষ্ট। সে ধীরে ধীরে আব্দুল করিমের সামনে এসে দাঁড়ালো। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, আমাকে ক্ষমা করে দাও। সাইফুল কোনো উত্তর দিল না। সে শুধু ডান হাত তুলে হাসপাতালের দিকে দেখালো, তারপর ফিসফিস করে বলল, আসল অপরাধী এখনো হাসপাতালের ভেতরেই আছে। এই কথা শেষ হতেই পুরো কবরস্থান প্রচণ্ডভাবে কেঁপে উঠল। হঠাৎ চারদিকে সব ছায়ামূর্তি একসঙ্গে হাসপাতালের দিকে হাঁটতে শুরু করলো। রাশেদ বুঝলেন, এটি কেবল একটি বেওয়ারিশ লাশের গল্প নয়, এটি এমন এক হত্যার রহস্য যার সত্য 10 বছর ধরে অন্ধকারে লুকিয়ে আছে। তিনি দেরি না করে পুলিশ দল নিয়ে আবার হাসপাতালের দিকে দৌড় দিলেন, কিন্তু হাসপাতালের প্রধান ফটকে পৌঁছেই তারা থমকে দাঁড়ালো। ফটকের উপর রক্তের মতো লাল অক্ষরে লেখা, আজ রাতেই শেষ হবে অসমাপ্ত বিচার। হঠাৎ হাসপাতালের ভেতর থেকে ভেসে এলো এক মানুষের আতঙ্কিত চিৎকার, আর সেই চিৎকারে রাতের নীরবতা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হাসপাতালের ভেতর থেকে ভেসে আসা সেই চিৎকার শুনে রাশেদ আর এক মুহূর্তেও দেরি করলেন না। তিনি 4 জন কনস্টেবল নিয়ে দ্রুত ভেতরে ঢুকে পড়লেন। হাসপাতালের করিডোরে ঢুকতেই দেখা গেল সব লাইট জ্বলছে, কিন্তু পুরো ভবনে একজন মানুষও নেই। নার্স নেই, ডাক্তার নেই, রোগী নেই। মনে হচ্ছিল কয়েক মিনিটের মধ্যে সবাই হঠাৎ উধাও হয়ে গেছে। ঠিক তখনই দূরের করিডোরে একজন মানুষ দৌড়াতে দেখা গেল। রাশেদ চিৎকার করে বললেন, এই দাঁড়ান। লোকটি পেছনে না তাকিয়েই দৌড়াতে লাগলো। পুলিশও তার পেছনে ছুটল। দীর্ঘ করিডোর পেরিয়ে লোকটি হাসপাতালে পুরনো অপারেশন থিয়েটারের সামনে গিয়ে থেমে গেল। দরজাটি অল্প খোলা। লোকটি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাশেদ দরজায় লাথি মারলেন, দরজা খুলে গেল। ভেতরে ঢুকেই সবাই স্তব্ধ। অপারেশন টেবিলের ওপর বসে আছে সেই বেওয়ারিশ লাশ, সাইফুল। কিন্তু এবার তার চোখে আগের মতো রাগ নেই, শুধু গভীর বিষাদ। আর অপারেশন থিয়েটারের মেঝেতে হাঁটু গেড়ে বসে কাঁপছে হাসপাতালের বর্তমান সুপারিনটেন্ডেন্ট ডাক্তার মাহবুব রহমান। তার মুখ ফ্যাকাশে, কপাল ঘামে ভিজে গেছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি চাইনি ওকে মারতে, আমি শুধু ছত্রটা লুকিয়েছিলাম। রাশেদ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে আসল খুনি কে? ডাক্তার মাহবুব কাঁপা হাতে দেয়ালের দিকে ইশারা করলেন। সেখানে একটি পুরনো সিসিটিভির রেকর্ডিংয়ের হার্ড ডিস্ক রাখা। তিনি বললেন, 10 বছর আগে হাসপাতালের ভেতরে একটি অবৈধ অঙ্গ পাচার চক্র চলত। সাইফুল সব দেখে ফেলেছিল। তাকে চুপ করানোর জন্য কয়েকজন প্রভাবশালী লোক তাকে হত্যা করে। আমি ভয়ে রিপোর্ট বদলে দিয়েছিলাম। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারের সব দরজা একসঙ্গে বন্ধ হয়ে গেল। ধাম ধাম করে। ঘরের বাতাস বরফের মতো ঠান্ডা। হঠাৎ সাইফুল ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে কারো দিকে এগুলে না, শুধু অপারেশন টেবিলের পাশে রাখা হার্ড ডিস্কটির দিকে হাত বাড়ালো।
পরের মুহূর্তে হার্ড ডিস্কটি নিজে থেকেই রাশেদের পায়ের কাছে গড়িয়ে এলো। রাশেদ সেটি তুলে নিলেন। ঠিক তখনই সাইফুল প্রথমবারের মতো শান্ত কণ্ঠে বলল, সত্য লুকিয়ে রাখলে বিচার মরে যায়, সত্য প্রকাশ করলে আমি মুক্তি পাব। এরপর ধীরে ধীরে তার শরীর কুয়াশার মতো মিলিয়ে যেতে শুরু করলো। মুহূর্তের মধ্যে পুরো অপারেশন থিয়েটার স্বাভাবিক হয়ে গেল। দরজাগুলো খুলে গেল, ঠান্ডা বাতাস থেমে গেল। রাশেদ দ্রুত হার্ড ডিস্কটি জব্দ করলেন। পরে ফরেনসিক পরীক্ষার সেখানে ভিডিও পাওয়া গেল, যা 10 বছর আগের হত্যাকাণ্ড ও অঙ্গ পাচার চক্রের গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়ায়। একে একে জড়িয়ে সবাই গ্রেপ্তার হয়। বৃদ্ধ আব্দুল করিম আদালতের সব সত্য স্বীকার করেন। ডাক্তার মাহবুবও নিজের অপরাধ কথা মেনে নেন। কয়েক মাস পরে সাইফুল ইসলাম পরিচয় সরকারি নথিতে ফিরিয়ে আনা হয়। তার কবর নতুন করে নির্মাণ করা হয় এবং নাম ফলকে লেখা হয়, অজ্ঞাত নয়, ন্যায় বিচারের অপেক্ষায় থাকা একজন মানুষ। লোকমুখে প্রচলিত ছিল, তারপর থেকে সেই হাসপাতালের মর্গে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। তবে প্রতি বছর সেই ঘটনার রাতে কবর নং 47-এর পাশে কেউ যদি একটি সাদা ফুল রেখে আসে, পরদিন সকালে ফুলটি আর সেখানে পাওয়া যায় না। গ্রামের বৃদ্ধরা বলেন, যে আত্মা ন্যায় বিচার পায় সে আর মানুষকে ভয় দেখায় না, সে শুধু নীরবে বিদায় নেয়।